হ্যালো স্টুডেন্টস, আমি অভিষেক শিক্ষণীর পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। তো আজকের যে ভিডিওটা সেটা মূলত তোমাদের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হয়েছিল সেই সেকেন্ড সামেটিভ এক্সামের তোমাদের যে লাইফ সায়েন্স কোশ্চেন পেপার ছিল সেই লাইফ সায়েন্স কোশ্চেন পেপারের কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে যে স্কুলের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি প্রফুল্লনগর বিদ্যা মন্দির। তো তোমরা যারা এই স্কুলে ক্লাস 9-এর লাইফ সায়েন্স পরীক্ষা দিয়েছো সেকেন্ড সামেটিভের, তো আমি আশা করব তোমাদের সবার পরীক্ষায় মোটামুটি ভালো হয়েছে। আজকে সেই প্রশ্নেরই কিছু কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা একটা নতুন সেশন করছি। তো চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্নগুলো রয়েছে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে যে নিচের কোনগুলি সালোক সংশ্লেষীয় উপাদান। তো অপশন এ বলে দিয়েছে এটিপি, NADH2 আর RUBP। অপশন বি বলছে এটিপি, FADH2, অ্যাসিটাইল কোয়ে। অপশন সি বলছে এটিপি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে। এবং অপশন ডি বলছে এটিপি, NADP এবং RUBP। তো সালোক সংশ্লেষীয় উপাদান আমাদের বলতে বলেছে, অর্থাৎ সালোক সংশ্লেষের ক্ষেত্রে যেটা আমাদের কাজে লাগছে সেই উপাদানগুলো কি কি। তো যদি আমরা অপশন এ এর দিকে তাকাই সেখানে আমরা দেখবো এটিপি যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে। NADH2 যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সালোক সংশ্লেষীয় উপাদান হিসেবে থাকছে না। RUBP সেটা সালোক সংশ্লেষীয় উপাদান হিসেবে থাকে, যেটা আমরা কেলভিন সাইকেলে বা কেলভিন চক্রে আমরা দেখতে পাই। তো সেখানে অপশন এ আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ভুল হয়ে গেল। অপশন বি যেটা বলেছে সেখানে বলা হয়েছে এটিপি, যেটা ঠিক আছে। FADH2 এটা মূলত আমাদের যে কোষীয় শ্বসন যেটা হয়ে থাকে সেখানে কিন্তু আমরা এটা দেখতে পাই, এটা কিন্তু সালোক সংশ্লেষে হয় না। অ্যাসিটাইল কোয়ে যেটা হয় এটা মূলত আমাদের যখন গ্লাইকোলাইসিস থেকে আমরা যখন শিফট করছি ক্রেবস সাইকেলের দিকে বা ক্রেবস চক্রের দিকে, তখন কিন্তু এই অ্যাসিটাইল কোয়েটা কাজে লাগছে। এবং এছাড়াও যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস থাকে সেখানে কিন্তু অ্যাসিটাইল কোয়ে কাজে লাগছে, কিন্তু সালোক সংশ্লেষী উপাদান হিসাবে কিন্তু এর কোনো কাজ নেই। সেজন্য অপশন বিও কিন্তু আমাদের ভুল হয়ে গেল। অপশন সি যেটা বলছে সেখানে বলছে একটা এটিপি রয়েছে, যেটা ঠিক আছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু কোনোভাবে সালোক সংশ্লেষী উপাদান না। এটা কিন্তু আমরা যে সাইট্রিক অ্যাসিড সাইকেল বা TCA সাইকেলে আমরা কিন্তু এটাকে দেখতে পাই। সুতরাং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু কখনোই হয় না। আর অ্যাসিটাইল কোয়ে যেটা বললাম যে এটা কিন্তু সালোক সংশ্লেষী উপাদান নয়, সেই জন্য কিন্তু অপশন সি আমাদের ভুল হয়ে গেল। অপশন ডি যেটা রয়েছে সেখানে বলা হয়েছে এটিপি, যেটা আমাদের কাজে লাগছে। NADP যেটা আমাদের কাজে লাগছে এবং RUBP সেটাও কিন্তু আমাদের কাজে লাগছে। এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা কিনা আমাদের তৈরি হচ্ছে সালোক সংশ্লেষের সময়। NADP যেটা আছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, যেটা কিন্তু আমাদের এই দুটো কিন্তু আমাদের যে আলোক নির্ভর যে বিক্রিয়াটা রয়েছে সেখানে কিন্তু এই দুটো কাজে লাগছে। এবং RUBP যেটা আছে সেটা হচ্ছে রাইবিউলোজ 1,5-বিসফসফেট। RUBP হচ্ছে গিয়ে রাইবিউলোজ 1,5-বিসফসফেট। এটা কিন্তু আমাদের কেলভিন সাইকেলে কাজে লাগে বা কেলভিন চক্রে কিন্তু এটা কাজে লাগে, ঠিক আছে। সুতরাং এইগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের সালোক সংশ্লেষীয় উপাদান আমরা বলতে পারি, সেই জন্য আমাদের অপশন ডি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে যে নিচের কোন বিক্রিয়াটি কোহল সন্ধানের। তার আগে আমাদের জানতে হবে যে কোহল সন্ধান ব্যাপারটা কি। তো যেটা হয় যে আমরা যে গ্লুকোজটাকে চিনি সেই গ্লুকোজে আমাদের ইস্ট বলে এক ধরনের ছত্রাক রয়েছে। এই ইস্ট যেটা করে সেটা হচ্ছে ও জাইমেজ নামক একটা এনজাইম বা একটা উৎসেচক ক্ষরণ করে। এই উৎসেচকটা কি করে গ্লুকোজের সাথে আংশিকভাবে বিক্রিয়া করে, মানে অর্থাৎ আংশিক জারণ করে সে কি উৎপন্ন করে, সেখান থেকে অ্যালকোহল, যেটাকে আমরা ইথানল বলে থাকি বা ইথাইল অ্যালকোহল, তার সাথে কার্বন ডাই অক্সাইড এবং তার সাথে 50 কিলো ক্যালোরি কিন্তু এনার্জি বা শক্তি কিন্তু বা তাপ আমাদের উৎপন্ন করে থাকে। তো এই যে বিক্রিয়াটা, এই ঘটনাটার নামই হচ্ছে কি কোহল সন্ধান। এবং এই কোহল সন্ধানের মাধ্যমে আমরা মূলত যেটা করি সেটা হচ্ছে এই শিল্পবিদ্যার দিক থেকে দেখতে গেলে আমাদের এই অ্যালকোহল বা ইথানল কিন্তু আমরা প্রস্তুত করতে পারি। তো এবার এখানে চারটে যে অপশন দিয়েছে, চারটে অপশন দেখতে হবে আমাদের কোহল সন্ধানের জন্য কোনটা সঠিক। প্রথমে বলেছে C6H12O6, যেটা আমাদের গ্লুকোজ, ঠিক আছে। সেই গ্লুকোজের সাথে জাইমেজ যে এনজাইম রয়েছে সেই এনজাইম যাওয়ার ফলে আংশিক জারণের ফলে সেখান থেকে তৈরি হচ্ছে 2C2H5OH অর্থাৎ ইথানল বা ইথাইল অ্যালকোহল, তার সাথে 2CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং 50 কিলো ক্যালোরি তাপ। সুতরাং অপশন এ কিন্তু আমাদের সঠিক হয়ে যাচ্ছে। অপশন বি যদি দেখি তাহলে সেখানে C6H12O6 গ্লুকোজ রয়েছে, সেখানে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইম রয়েছে, যেটা কিন্তু আমাদের কোহল সন্ধানের ক্ষেত্রে কোনোভাবেই যায় না। সেই জন্য অপশন বি কিন্তু আমাদের ভুল হয়ে গেল। অপশন সিতে বলছে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ, সেখান থেকে জাইমেজ এনজাইম
এনজাইম যাচ্ছে, ঠিক আছে, সেখান থেকে 2C2H5OH অর্থাৎ ইথানল বা ইথাইল অ্যালকোহল তৈরি করছে, সেটাও ঠিক আছে। এখানে যেটা তৈরি করছে সেটা হচ্ছে 4 অণু বলছে কার্বন মনোক্সাইড তৈরি করছে। এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে না, কিন্তু আমরা জানি যে বা এখানে কোহল সন্ধানের ক্ষেত্রে কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইডটা কিন্তু অবশ্যই তৈরি হয়। যেহেতু এখানে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু অপশন সিটাও ভুল হয়ে যাচ্ছে। এবং তারপরে এখানেও কিন্তু 70 কিলো ক্যালোরি ছিল, যেটা 70 কিলো ক্যালোরি তাপ থাকে না, সেটা 50 কিলো ক্যালোরি তাপ থাকে, যেটা আমাদের কোহল সন্ধানের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সেই জন্য অপশন সিও আমাদের ভুল হয়ে গেল। অপশন ডিতে বলছে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ রয়েছে, সেখানে একই রকমভাবে ল্যাকটোজ ডিহাইড্রোজিনেস রয়েছে এনজাইম, সেটা কিন্তু কোনোভাবেই কোহল সন্ধানের ক্ষেত্রে যায় না। সেই জন্য অপশন ডিও কিন্তু আমাদের ভুল উত্তর হয়ে গেল। সুতরাং এই ক্ষেত্রে আমরা অপশন প্রশ্নপত্র 2 এর যে উত্তরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি অপশন এ। তো এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে নিচের কোন তথ্যটি সঠিক। এখানে 4টে আমাদের তথ্য দিয়ে দেওয়া হয়েছে এবং 4টে তথ্যর পরে আমাদের 4টে অপশন দেওয়া আছে এবং 4টে অপশনের মধ্যে বলতে হবে যে এখানে 4টের মধ্যে মোট কটা তথ্য আমাদের সঠিক রয়েছে। তো অপশন এ যেখানে বলছে যে নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে ফেলে, অপশন এ কিন্তু আমাদের সঠিক হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে শ্বেত রক্তকণিকার অন্তর্গত নিউট্রোফিল নামক যে কণিকাটা রয়েছে সেটা কি করে না ফ্যাগোসাইটোসিস মাধ্যমে, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট আকার থাকে না, এরকম অবস্থায় থাকে। এবং ধরো এখানে যদি কোনো রকম কোনো জীবাণু কোনো দেখতে পায় সে, তাহলে সে কি করে এরকম ভাবে আসে এবং এইটাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলে এবং নিজের মধ্যে নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে তার চারিপাশে যে সমস্ত উৎসেচকগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে আসে এবং শেষে এই জীবাণুটাকে ধ্বংস করে ফেলে। তো এইভাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু ধ্বংস করে ফেলে। তো সেই ক্ষেত্রে অপশনে আমাদের সঠিক হয়ে যাচ্ছে। অপশন বিতে বলছে যে বেসোফিল শ্বেত রক্ত কণিকায় হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধ করে, না, এটা ভুল হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে বেসোফিল যেটা রয়েছে, বেসোফিল শ্বেত রক্ত কণিকা হিস্টামিন শোষণ করে না, ও হিস্টামিন ক্ষরণ করে এবং হিস্টামিন ক্ষরণ করে ও যে অ্যালার্জিক যে রিয়াকশনগুলো হয় আমাদের শরীরের মধ্যে, সেই অ্যালার্জিক রিয়াকশনগুলো কিন্তু এনহ্যান্স করে, অর্থাৎ অ্যালার্জিক যে বিক্রিয়াটা রয়েছে সেটা কিন্তু ওরা ত্বরান্বিত করে, সেটা কখনো প্রতিরোধ করে না, ঠিক আছে। তো সেই জন্য আমাদের অপশন বি এর যে তথ্যটা রয়েছে সেটা কিন্তু ভুল হয়ে গেল। অপশন সিতে বলছে যে ইওসিনোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন নামক রক্তক্ষরণ রক্ততঞ্চন বিরোধী পদার্থ সৃষ্টি করে, রক্তকে জমাট বাঁধতে দেয় না, না, এটাও কিন্তু ভুল হয়ে গেল। তার কারণ হচ্ছে ইউসিনোফিল যেটা রয়েছে, ইউসিনোফিলের ক্ষেত্রে এখানের সে হেপারিন যেটা রয়েছে, হেপারিন কিন্তু সে কখনোই সৃষ্টি করে না, ঠিক আছে, হেপারিন সৃষ্টি করে না। হেপারিন আমাদের যে মাস্ট কোষগুলো হয়ে থাকে, তো সেই কোষগুলো কিন্তু বা বেসোফিল কিন্তু এই হেপারিন ক্ষরণ করে, কিন্তু আমাদের ইওসিনোফিল কিন্তু কখনোই হেপারিন ক্ষরণ করে না, ঠিক আছে। তো এখানে সেই ক্ষেত্রে এটা ভুল হয়ে গেল। অপশন ডি যেটা রয়েছে সেখানে বলা হয়েছে মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। হ্যাঁ, মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। আমরা দেখেছি যে মনোসাইট হচ্ছে গিয়ে যে ম্যাক্রোফাজ হিসেবে কাজ করে সেখানে, অর্থাৎ একই রকমভাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তারা কিন্তু জীবাণুকে ধ্বংস করে ফেলে। এবং তারপরে যেটা বলছে সেখানে বলছে লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকায় অ্যান্টিবডি সৃষ্টি করে রক্ত প্রতিরোধে সাহায্য করে। তাহলে অপশন ইও আমাদের সঠিক হয়ে যাচ্ছে, কারণ লিম্ফোসাইট যেটা রয়েছে, লিম্ফোসাইট মূলত যেটা করে সেটা হচ্ছে বি সেলস যেগুলো রয়েছে সেই বি সেলসগুলোকে অ্যাক্টিভেট করে দেয় এবং বি সেলসগুলোকে অ্যাক্টিভেট করে দেওয়ার পরে সেখান দিয়ে কি করে তারা প্রয়োজন মতো অ্যান্টিবডি কিন্তু সৃষ্টি করতে পারে এবং তার যে ভ্যারিয়েবল আর্ম যেটা রয়েছে বা যেটা পরিবর্তনশীল অঞ্চল যেটা রয়েছে সেখানে কিন্তু প্রয়োজন মতো যে অ্যান্টিজেনগুলো রয়েছে সেগুলো সেখানে এসে অ্যাটাচ হয় এবং তারপরে কিন্তু নানা রকম পদ্ধতির মাধ্যমে সেই যে অ্যান্টিজেনগুলো রয়েছে বা বিজাতীয় যে বস্তুগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ধ্বংস করে দেয়। তো আমাদের এখানে অপশন এ, ডি আর ই এই তিনটে স্টেটমেন্ট কিন্তু ঠিক হয়ে গেল। তো এখানে অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল, যেখানে এডিই বলা হয়েছে, ঠিক আছে। তাহলে অপশন সি আমাদের এখানে সঠিক উত্তর। এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে শিশুদের দন্ত সংকেত হলো। তো শিশুদের দন্ত সংকেত জানতে চেয়েছে এখানে। তো শিশুদের ক্ষেত্রে আমরা জানি যে সেখানে মাত্র 20টি প্রাথমিক দন্ত হিসেবে থাকে বা প্রাথমিক বা প্রাইমারি টিথ হিসেবে থাকছে। এবার এখানে প্রথমে বলা হয়েছে ইনসাইজার 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2 এবং মোলার হচ্ছে 3/3। অপশন বি তে বলছে একই রকম ভাবে ইনসাইজার 2/2, সি হচ্ছে 1/1, প্রিমোলার হচ্ছে 0/0 আর হ্যাঁ, তাহলে অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে শিশুদের ক্ষেত্রে কিন্তু প্রিমোলার থাকে না, মোলার থাকছে। তো সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যেটা থাকে সেটা হচ্ছে 2102
এরকম ভাবেই আবার নিচে থাকে 2102 এবং এটাই কিন্তু মোট দুবার থাকছে এবং এরকম ভাবেই কিন্তু তারা কি হচ্ছে মোট 20টা দন্ত যেটা রয়েছে সেই 20টা দন্ত কিন্তু শেষ করছে প্রাথমিক দন্ত হিসেবে থাকছে। তাহলে এখানের অপশন বি যেটা রয়েছে সেটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে রক্ততঞ্চনে সাহায্যকারী একটি খনিজ মৌলের নাম হলো। রক্ততঞ্চনে সাহায্যকারী একটি খনিজ মৌল হচ্ছে কি ক্যালসিয়াম আয়ন বা Ca+ যাই বলো না কেন, সেটা কিন্তু রক্ততঞ্চনে সাহায্য করে। আমরা এর আগে দেখেছি যে আমাদের যে থ্রম্বোপ্লাস্টিন রয়েছে রক্তরসের মধ্যে, সেই থ্রম্বোপ্লাস্টিনের সাথে এই Ca++ কিন্তু বা ক্যালসিয়াম আয়ন কিন্তু বিক্রিয়া করে আমাদের প্রোথ্রম্বিনেস কিন্তু তৈরি করছে এবং এই যে প্রোথ্রম্বিনেস রয়েছে সেটা কি হয় না, আমাদের যে প্রোথ্রম্বিনটা রয়েছে সেই প্রোথ্রম্বিন থেকে কিন্তু আমাদের থ্রম্বিনে পরিণত করতে সাহায্য করে। ঠিক আছে, এখানে সাহায্য করছে কি প্রোথ্রম্বিনেজ। এবার এই যে থ্রম্বিন রয়েছে এই থ্রম্বিন পরবর্তীকালে ফাইব্রিনোজেনের সাথে মিশে সে কিন্তু ব্লাড ক্লট তৈরি করছে বা সেখানে কোয়াগুলেশন তৈরি করছে এবং রক্ত কিন্তু সেখানে তঞ্চন ঘটছে। তো আমরা দেখতে পেলাম যে এখানে ক্যালসিয়াম আয়ন যেটা রয়েছে তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই জন্য আমাদের এখানে সঠিক উত্তর কিন্তু Ca++ হয়ে যাবে বা ক্যালসিয়াম আয়ন হয়ে যাবে। এরপরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে এভি নোড থেকে হৃদস্পন্দন ড্যাশ সংযোজী কলায় এসে পৌঁছায়। তো যদি আমরা হৃদস্পন্দনের কথা বলি সেটা কিন্তু আমাদের মূলত এসএ নোড থেকে শুরু হয় বা সাইনো অ্যাট্রিয়াল নোড থেকে শুরু হয়, যেখান থেকে সেটা আসে হচ্ছে এভি নোডে আসে এবং সেখান থেকে কিন্তু এটা যায় হচ্ছে গিয়ে সেখান থেকে সেটা যাবে হচ্ছে গিয়ে হিজের বান্ডিলে এবং এই হিজের বান্ডিলের থেকে সেটা পার্কিনজি তন্তু হয়ে নিলয়ের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে। ঠিক আছে, অর্থাৎ এভি নোডের পরে সেটা যেহেতু হিজের বান্ডিলের মধ্যে দিয়ে তারপরে পার্কিনজি তন্তুর মধ্যে যাচ্ছে, সেজন্য আমাদের এখানে সংযোজী কলার যে নামটা সেটা হবে গিয়ে হিজের বান্ডিল। এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে বিজ্ঞানী কেলভিন কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ C14 এর সাহায্যে সালোক সংশ্লেষের অন্ধকার দশার ধারাবাহিক বিবরণ দেন, সত্য মিথ্যা নিরূপণ করে। হ্যাঁ, আচ্ছা, এটা সত্য। এই ঘটনাটা বিজ্ঞানী কেলভিন যেটা করে সেটা হচ্ছে অন্ধকার দশা সে পরীক্ষা করার জন্য কি করে একটা আইসোটোপ ব্যবহার করে, কার্বনের আইসোটোপ। আমরা জানি কার্বনের 3টে আইসোটোপ রয়েছে, তো সেখানে কার্বনের যে আইসোটোপটা রয়েছে তার মধ্যে আইসোটোপ 14টাকে সে ইউজ করে এবং এই 14টাকে ইউজ করে সে অন্ধকার দশাটাকে দেখার চেষ্টা করে এবং সে দেখতে পায় যে হ্যাঁ, অন্ধকার দশায় কিন্তু আমাদের কার্বন ফিক্সেশন বা কার্বনের আবদ্ধীকরণ কিন্তু ঘটছে। তো এই ঘটনাটা সত্যি এবং এই স্টেটমেন্টটা সত্য। এর পরের প্রশ্নে বলছে যে ক্রেবস চক্র সাইটোপ্লাজমে ঘটে, সত্য বা মিথ্যা নিরূপণ করো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিন্তু মিথ্যে, কারণ ক্রেবস চক্র যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে সেই মাইটোকন্ড্রিয়ার ধাত্রে বা ম্যাট্রিক্সের মধ্যে ঘটে থাকে। কেলভিন চক্রে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটির নাম কি আছে? কেলভিন চক্রে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগের নাম হচ্ছে কি 3PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে আমাদের স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তো স্তম্ভ এর আন্ডারে 4টে পয়েন্ট রয়েছে এবং স্তম্ভ বি এর আন্ডারে মোট 5টা পয়েন্ট রয়েছে। তো এখানে গ্রানা যেটা আছে সেই গ্রানাটা যদি আমরা দেখি তাহলে কিন্তু গ্রানা আর এখানে আলোক দশা এই দুটো কিন্তু এক, কারণ আমরা জানি ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অংশটা রয়েছে বা গ্রানাম যেখানে রয়েছে সেই তার মধ্যে কিন্তু আলোক দশার সময় কিন্তু আমাদের অর্থাৎ আলোক নির্ভর দশা যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আমাদের গ্রানার মধ্যেই ঘটে এবং যে আলোক নিরপেক্ষ যে দশাগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের স্ট্রোমার মধ্যে ঘটে থাকে ক্লোরোপ্লাস্টে। তো তারপরে অপশন এখানে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে রসের উৎস্রোত। তো রসের উৎস্রোত যেটা মূলত হয় সেটা হচ্ছে আমাদের বাষ্পমোচন টান। আমরা জানি রসের উৎস্রোত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কোনো একটা উদ্ভিদে যদি এখানের মূলতন্ত্রের মধ্যে যদি কোনো একটা পাতার মধ্যে বাষ্পমোচনের হার বাড়তে শুরু করে দেয় তাহলে কি হয়, এখান থেকে জল গ্রহণের যে ক্ষমতাটা বা তার যে রেট যেটা থাকে বা তার যে হার সেটাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়ার পরে কি হয়, আস্তে আস্তে সেটা ওপরের দিকে উঠতে শুরু করে। সুতরাং এটা হচ্ছে কি রসের উৎস্রোত, সেটা কিন্তু আমাদের বাষ্পমোচন টান বা ট্রান্সপিরেশন পুলের জন্য আমরা দেখতে পাই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফ্লোয়েম। ফ্লোয়েম মূলত যেটা হয় সেটা হচ্ছে গিয়ে খাদ্য পরিবহন, দুটো সংবহন করে আমরা জানি, একটা জাইলেম একটা ফ্লোয়েম, তার মধ্যে ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবহন হচ্ছে। তো এটা আমাদের 3 নম্বর অপশন হয়ে যাচ্ছে। এরপরে বলেছে অতিমাত্রিক মৌল, তার মধ্যে আমাদের পড়ে রয়েছে পটাশিয়াম আর বোরন। তো তার মধ্যে অতিমাত্রিক মৌল আমাদের পটাশিয়াম হয়ে যাবে। তার কারণ হচ্ছে কি অতিমাত্রিক মৌল আমরা সেই সমস্ত মৌলগুলোকে বলে থাকি যেগুলো কিন্তু আমাদের জন্য খুব অত্যাবশ্যক হয়ে দাঁড়ায়, অর্থাৎ যে মৌলগুলো ছাড়া কিন্তু আমাদের
জীবজগৎ প্রায় ধ্বংসের মুখে গিয়ে দাঁড়াবে। তার মধ্যে আমাদের কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, ঠিক আছে, কে মানে পটাশিয়াম, পি মানে ফসফরাস। তো এই সমস্ত কিছু রয়েছে। তার মধ্যে যেহেতু পটাশিয়াম আমাদের ছিল, আমরা পটাশিয়ামকে বলে দিলাম, ঠিক আছে। এবং বোরন যেটা আছে সেটা হচ্ছে স্বল্পমাত্রিক মৌল, কারণ বোরন আমাদের খুব একটা বেশি কাজে লাগে না, তো সেজন্য এটা হচ্ছে স্বল্পমাত্রিক মৌল, ঠিক আছে। এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে কোনটি বিসদৃশ লেখো। তার মধ্যে একটা বলেছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, একটা হচ্ছে গিয়ে মল্টেজ, একটা বলছে সুক্রোজ, আর একটা হবে গিয়ে ট্রিপসিন। এর মধ্যে বিসাদৃশ্য কোনটা? এর মধ্যে বিসাদৃশ্য হচ্ছে গিয়ে ট্রিপসিন। তার কারণ হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, মল্টোজ আর এখানে সুক্রোজ, এই তিনটে কিন্তু আমাদের এমন তিনটে এনজাইম যারা কিন্তু শর্করাকে ভাঙছে, কিন্তু ট্রিপসিন একমাত্র প্রোটিনকে ভাঙছে। অর্থাৎ এই যে তিনটে রয়েছে, এই তিনটে আমাদের শর্করা ভাঙতে সাহায্য করছে। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ যেটা আছে সেটা মূলত আমাদের মল্টেজ তৈরি করতে সাহায্য করে। মল্টোজ যেটা রয়েছে সেটা আমাদের মল্টোজ থেকে গ্লুকোজে পরিণত করতে সাহায্য করছে, এবং সুক্রোজ যেটা রয়েছে, সুক্রোজ থেকে গ্লুকোজে পরিণত করতে সাহায্য করছে। তো শর্করা ভাঙতে সাহায্য করছে এই তিনটে, আর ট্রিপসিন একমাত্র প্রোটিন ভাঙতে সাহায্য করে, সেজন্য ট্রিপসিন আমাদের এখানে কিন্তু বিসদৃশ হয়ে যাবে। আচ্ছা, এর পরের প্রশ্নে বলা হয়েছে নিচের 4টি বিষয়ের 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। অর্থাৎ এখানে যে 4টে বিষয় রয়েছে, এই 4টে বিষয়ের মধ্যে এই 4টে বিষয় একটা নির্দিষ্ট বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টা আমাকে বার করতে হবে। আচ্ছা, তার মধ্যে প্রথম যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে ফোটন কণা, যেটা আমরা সূর্যালোক থেকে পেয়ে থাকি। তারপরে বলছে জলের আয়নীকরণ, অর্থাৎ সেখানে জলের আয়নীকরণ, অর্থাৎ জল থেকে আমাদের জল ভেঙে গিয়ে সেখানে H+ আর OH- তৈরি করবে, এবং সেখান থেকে তারপরে আমাদের ফটোলাইসিস হবে। অর্থাৎ ফটোলাইসিসে আমরা জানি যে জল ভেঙে আমরা আবার অক্সিজেন পাবো, অর্থাৎ এখানে OH যেটা রয়েছে সেই OH পরবর্তীকালে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে দিয়ে কিন্তু অক্সিজেন তৈরি করবে, ফটোলাইসিস ঘটবে। এবং তারপরে বলেছে উত্তেজিত ক্লোরোফিল, অর্থাৎ ক্লোরোফিল যে দুটো রয়েছে, যে দুটো ফটোসিস্টেম আমাদের রয়েছে, একটা হচ্ছে ফটোসিস্টেম 1, একটা হচ্ছে ফটোসিস্টেম 2। এটা হচ্ছে গিয়ে P700 বলে থাকি, আর এটাকে আমরা P680 বলে থাকি। তো এই দুটো ফটোসিস্টেম কিন্তু উত্তেজিত হবে। তো এখানে বলতে বলেছে এবার কোন বিষয়টি খুঁজে বার করো। তো যেটা হবে সেটা হচ্ছে আলোক নির্ভর দশার বিক্রিয়া। জলের ফোটন কণা যেটা আছে সেটা সবসময় আমরা সূর্যালোকের উপস্থিতিতেই পাবো, অর্থাৎ সূর্যালোকের থেকে আমরা ফোটন কণা পাবো। এবং তারপরে জলের আয়নীকরণ যেটা হয়ে থাকে সেটা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতেই হয়ে থাকে, অর্থাৎ এখানে H2O ভেঙে যে আমাদের H+ আর OH- তৈরি হয় সেটা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতেই হয়ে থাকে, জলের আয়নীকরণ। ফটোলাইসিস যেটা হয়ে থাকে সেটাই OH- আয়ন যেটা রয়েছে বা মূলকটা যেটা রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু এটা H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে, এবং পরবর্তীকালে সেটা অক্সিজেন তৈরি করে, এবং এই অক্সিজেনটাই আমাদের প্রান্তীয় শোষণে H+ এর সাথে মিলে গিয়ে কিন্তু আবার জল তৈরি করছে। তো সেখানে কিন্তু জলের আয়নীকরণের এই ঘটনাটা ঘটে থাকছে। ফটোলাইসিস যেটা হয়ে থাকে সেটা ঘটছে এখানে, এবং উত্তেজিত ক্লোরোফিল যেটা হচ্ছে PS1 এবং PS2 দুটো ফটোসিস্টেম কিন্তু এখানটায় উত্তেজিত হয়ে যাচ্ছে। সুতরাং এই 4টেই কিন্তু আমরা আলোক নির্ভর দশার বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাই। সুতরাং বিষয়টি যেটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আলোক নির্ভর দশার বিক্রিয়া, এই 4টে। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলা হয়, এবং এক অণু Fa2H2 থেকে কত অণু ATP তৈরি হয়। তো অক্সিডেটিভ ফসফোরাইলেশন আমরা এর আগেও পড়েছি, সেটা হচ্ছে পাতার মধ্যে আমাদের পাতার যে কোষ রয়েছে সেই পাতার কোষে ADP বলে এক রকমের বস্তু থাকে, যেটা হচ্ছে কি আমাদের অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং এটা সূর্যালোকের উপস্থিতিতে অজৈব ফসফেটের সাথে মিশে গিয়ে উচ্চ শক্তি সম্পন্ন ATP তৈরি করে। এই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এবং এক অণু Fa2H2 থেকে কত অণু ATP তৈরি হয়? এক অণু Fa2H2 থেকে 2 অণু ATP তৈরি হয়। তো আজকে আমরা মাত্র 13টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এছাড়া নিশ্চয়ই তোমাদের আরো অনেক প্রশ্ন রয়েছে তোমাদের প্রশ্নপত্রে। তো সেই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনো প্রশ্ন তোমাদের অসুবিধা থেকে থাকে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য। এবং এই প্রশ্নপত্র ছাড়া যদি আর কোনো প্রশ্নে তোমাদের বা পড়তে গিয়ে কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের একটা কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।